জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব রিমান্ডে ওসমান হাদির খুনি ফয়সালের স্ত্রী দিলেন চাঞ্চল্যকর তথ্য। এবার ফেঁসে গেলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করেছে র্যাব। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর জানিয়ে দিব আর লুকানো থাকল না। লাইভে এসে ওসমান হাদি খুনের আসল নির্দেশদাতাদের নাম খুলে বলল খুনি ফয়সাল। এরপর জানিয়ে দেব উত্তাল ভারত। ওসমান হাদির খুনি গ্রেফতার না হওয়ায় নরেন্দ্র মোদীর বাড়িতে হামলার নির্দেশ দিলেন থালাপতি বিজয়। এরপর জানিয়ে দিব ফুলের মালা নিয়ে বাড়িতে স্বাগতম জানাতে গেলে সার্জিসকে বুটে জড়িয়ে ধরলেন তারেক রহমান। তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা ৮-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হইছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। এবং সবশেষে জানাবো হাদির হামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব। আসল মাস্টারমাইন্ডকে বাঁচানোর চক্রান্ত ফাঁস, ধরা খেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট লক করার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটি শুটারের ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির ৫৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, ১২৭ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১২৭ কোটি টাকা। সম্প্রতি ঢাকা ১৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেইল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ ২,৪১,০০,০০০ টাকা। আর এই টাকা কি শুধু একটি হত্যার সুপারি, নাকি এর পিছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি তদন্তে যখন নামল তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওটিতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসাব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টিতে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টটি হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল হাদিকে হত্যার ঠিক ৩ মাস আগে এবং ১ মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট ২,৪১,০০,০০০ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন। ১৮ সেপ্টেম্বর ২০২৫, হাদি হত্যার ঠিক ৩ মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় ১,৭৬,০০,০০০ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল এসএমই উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হল প্রতিষ্ঠানটির নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এরপরে ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। ৪ নভেম্বর ২০২৫, হত্যার ঠিক ১ মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও ৬৫,৫৫,০০০ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিরার নামে। অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হল, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করে ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানত মিশন শেষ হওয়ার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগেই সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ১,৭৬,০০,০০০ টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র ৬৫ লক্ষ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। হাদি হত্যার ঘটনা নিয়ে বর্তমানে যা ঘটেছে তাতে ৫টি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। ১. প্রশাসনের একটি অংশ ড ইউনুস হাদি হত্যার বিষয়টি আদৌ জানতেন না, যেহেতু ড ইউনুস কোনো প্রকার ইন্টেলিজেন্স ব্রিফিং পাননি। ২. জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অন্য একটি অংশ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত।
৩ ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের এই অংশের রাষ্ট্রবিরোধী প্রতিটি ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত ৪ ওয়াকারের সাথে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মৌজুদ্রি সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাসের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে ৫ হাদি হত্যার সাথে ওয়াকারের নেতৃত্বাধীন অংশের প্রত্যক্ষ জড়িত থাকার বিষয়টিকে চাপা দেওয়ার জন্য প্রথম আলো ডেইলি স্টার আল জাজিরার গতরখাটা সাংবাদিকসহ আরও কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সাংবাদিকদের ব্যবহার করা হয়েছে ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অংশটি বিডিআর পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কমিশনের রিপোর্টে ভারত ও সেনাবাহিনীর একটি অংশের সরাসরি জড়িত থাকার প্রামাণিক অভিযোগ এবং গুম ও খুনের সাথে জড়িত সেনা অফিসারদেরকে মানবতা বিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি প্রচণ্ডভাবে অসন্তোষ জনরোষের মুখোমুখি হয় ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি হতবিহ্বলতা কাটিয়ে প্রশাসনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠে তারা রয়ের সহায়তায় বিজিএফআই এনএসআই এএসআইডি সিআইডি ও এসবির কিছু কর্মকর্তার প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নিখুঁত পরিকল্পনা গ্রহণ করে ওয়াকারের অংশটি ছাত্র জনতার বিপ্লবী অংশটির ওপর চরম আঘাত হানার সিদ্ধান্ত নেয় যেহেতু তারাই দেশের অস্তিত্বের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর এবং ড ইউনূসের সমর্থন তাদের প্রতি অনেক সুযোগ সুবিধা ও লোভ এমনকি ভয় দেখিয়েও ড ইউনূসকে ভারত ও ওয়াকারের অংশের সাথে মেলানো যায়নি ওয়াকারের নেতৃত্বাধীন একটি অংশ এনসিপি নেতাদের পাশ কাটিয়ে টার্গেট করেছিল ভিপি নূরকে যেহেতু ডিপ্লোম্যাটিক মিশনের কাছে ভিপি নূরের গ্রহণযোগ্যতা এখন খুব একটা নেই সুতরাং ভিপি নূরকে একটি চরম ধোলাই দিলে এমনকি নূর যদি মারাও যায় সেটা থেকে এনসিপি সহ ছাত্র জনতার বিপ্লবী অংশটি ভয় পাবে এবং ড ইউনূসও দুর্বল হয়ে পড়বে রয়ের পরিকল্পনার মাফিক দেশের সকল গোয়েন্দা সংস্থাগুলোর হাসিনা নিয়োজিত ভারতপন্থী অফিসারদের সমন্বয়ে একটি টিম ভিপি নূরের ওপর হামলা চালায় নূর গুরুতর জখম নিয়ে কোনোরকম বেঁচে গেলেও ওয়াকারের নেতৃত্বাধীন অংশটির উদ্দেশ্য সফল হয় এনসিপি ও ছাত্র জনতার বিপ্লবী অংশটি পুরোপুরি ভীত হয়ে পড়ে তারা আগের মতো বিপ্লবী বক্তব্য দেয়া থেকেও বিরত থাকে ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি মনে করেছিল যে নিয়ন্ত্রণ আবার তাদের হাতে চলে এসেছে কিন্তু বাদ সেধে বসলেন ড ইউনূসের সূক্ষ্ম পরিকল্পনা তিনি ওয়াকারের নেতৃত্বাধীন অংশটিকে জনগণের সামনে উলঙ্গ করার লক্ষ্যে প্রথমে বিডিআর হত্যা তদন্ত কমিশনের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করে দিলেন দ্বিতীয় ধাপে আইসিটির মাধ্যমে হাসিনার শেখ ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করলেন এবং তৃতীয় ধাপে গুম খুনের সাথে জড়িত সেনা অফিসারদেরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি নিশ্চিত করেন ড ইউনূসের সূক্ষ্ম খেলায় ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অংশটি একবারে উলঙ্গ হয়ে পড়ে তারা পুনরায় ভারত ও রয়ের শরণাপন্ন হয় এবার আসা যাক সেই ১২৭ কোটি টাকার রহস্যে সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে তখন তারা ১৪টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের ৫৩টি অ্যাকাউন্ট সন্ধান পায় ভাবা যায় একজন শুটারের ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট ২০১৭ সাল থেকে ২০২৫ সাল এই ৮ বছরের মধ্যেই এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি টাকা প্রশ্ন আসতেই পারে একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোথা থেকে ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত তার নামে ও তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়ো প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি আইটন সফটওয়্যার লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিডস কর্পোরেশন ডিরেক্টরি প্রজেক্ট নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি কিন্তু বাস্তবতা হল এগুলো সবই ছিল কাগজের প্রতিষ্ঠান সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এবং আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোতে যে ঠিকানা দেয়া ছিল সেখানে আদতে কোনো কার্যক্রম ছিল না লিড ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় ১.৫ বছর আগেই তারা সব কিছু গুটিয়ে উধাও অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট কিলিংয়ের টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য ব্যাংকের সেই আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের ১৯টি অ্যাকাউন্ট পাওয়া গেছে যেখানে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়েছে অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ মানে কাজ শেষ লেনদেন শেষ অ্যাকাউন্টও ক্লোজ এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান যা হার মানাবে থ্রিলার মুভিকেও ফয়সাল জানত শরীফ ওসমান হাদিকে হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হুন্নে হয়ে খুঁজবে তাই সে একটুও ঝুঁকি নেয়নি টাকা হাতে পাওয়ার পরপরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে
হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় নরসিংদীতে, বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে সরিয়ে পাঠিয়ে দেয় দেশের বাইরে। সবাইকে সেফ জোনে পাঠিয়ে ফয়সাল নিজেই হাদিকে হত্যার মিশন শেষ করে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দেশ ত্যাগ করে। প্রযুক্তি সাহায্যে গোয়েন্দারা জানতে পেরেছেন ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের মহারাষ্ট্রে তার সর্বশেষ লোকেশন ট্র্যাক করা হয়েছে। তার কাছে যে 1,76,00,000 টাকা ক্যাশ ছিল, ধারণা করা হচ্ছে সেই টাকা ব্যবহার করেই সে বর্ডার ক্রস করেছে এবং এখন ভারতে আত্মগোপন করে আছে। কিন্তু সিআইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন শুধু ফয়সালকে খুঁজছে না, তারা খুঁজছে সেই অদৃশ্য হাতগুলোকে যারা এই 2,41,00,000 টাকা ফয়সালের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। গোয়েন্দারা এখন টাকার উৎস খুঁজতে মরিয়া, কারণ ফয়সাল তো কেবল ট্রিগার চেপেই খালাস, কিন্তু যারাই এই বুলেটের দাম মিটিয়েছে তারাই আসল কালপ্রেট। তদন্ত কর্মকর্তারা বলছেন যে অ্যাকাউন্টগুলো থেকে ফয়সালের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেগুলো হয়তো কোনো বেনামি অ্যাকাউন্ট বা ভুয়ো কোম্পানির নামে খোলা। মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন চেক করা হচ্ছে। সিআইডি ইতোমধ্যে ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। যে 65 লাখ টাকা এখনও ব্যাংকে পড়ে আছে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে আশঙ্কার বিষয় হল এত চতুরতার সাথে লেনদেনগুলো করা হয়েছে যে আসল প্রেরককে খুঁজে বের করাটা বেশ চ্যালেঞ্জিং। ফয়সাল যেহেতু গত বছর একবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে বের হয়, তাই তার উপর আগে থেকে নজরদারি থাকার কথা। কিন্তু সে কিভাবে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করল এবং নির্বাচনের ঠিক আগে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন করল, সেটা ব্যাংকগুলোর কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের একটি বড় ব্যর্থতা।